থেকে আসছে, কালীগঙ্গা থেকে এসে একদম এইটা সেই আবার যায় পড়েছে, ওটা কি নদী থাকলেও ধলেশ্বরী এই সৌন্দর্য এখনো জল করছে। মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ির পাশে বয়ে গেছে বেতিলা খাল। এই বেতিলা খালি এক সময় ছিল প্রবল খরস্রোতা, নানান বজরা মহাজনী নৌকা আসা যাওয়া করত ধলেশ্বরী আর কালীগঙ্গার নদীর পথে। এই ধলেশ্বরী আর কালীগঙ্গাকে সংযুক্ত করেছে বেতিলা খাল। তাই এই নিরাপদ নৌরুট বেছে নিয়েছিল জ্যোতিবাবু বা সত্যবাবুর মতো বড় বড় বণিকেরা। আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আমি আজকে রয়েছি সাটুরিয়া, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায়। আজকে যাব মানিকগঞ্জের সেই ঐতিহ্যবাহী পুরনো বেতিলা জমিদার বাড়ি এবং কিভাবে যাচ্ছে সব কিছু আজকের এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব। সাটুরিয়া বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 40 টাকা করে আমরা মানিকগঞ্জের পথে রওনা দিয়েছি। গাইস, ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত মানিকগঞ্জ জেলা সদর যাওয়ার পথে অপরূপ ভিউ দু চোখ মেলে দেখে নিলাম। মানিকগঞ্জ জেলা একটি ছবির মতো জেলা। সত্যি যাওয়ার পথে রাস্তাটি আমাকে মুগ্ধ করলো। দুপাশে সারি সারি বৃক্ষরাজি, তার পাশ দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন গেট করে রেখেছে বেতিলা জমিদারের বাড়ি যাওয়ার জন্য। গাইস, আর আমি এখন এসে পড়েছি মানিকগঞ্জ জেলা শহরের ভিতরে। আর আপনারা যারা ঢাকার থেকে আসতে চাচ্ছেন তারা ঢাকার বিশেষ করে গুলিস্তান থেকে আপনারা সরাসরি শোভাযাত্রা এবং বিভিন্ন বাস সার্ভিস চলে ঢাকা থেকে মানিকগঞ্জ। আর আজকে জমিদার বাড়ি যাচ্ছি, আপনাদের সব কিছুই দেখাবো কিভাবে যাচ্ছি। আর আমার পিছনেই ফ্লাইওভার সেতু রয়েছে। গাইস, মানিকগঞ্জ ফ্লাইওভারের উপরে মাঠা বিক্রি করছে। আসলে গরমের কারণে মানুষ এতটাই তিষ্ঠতর হয়ে পড়েছে। আর সেখানে সুস্বাদু মাঠা আপনারা দেখতে পাচ্ছেন। আর মাঠা খান ভাই, ওই মাঠা খান। আর দুধের মাঠা, ওই দুধের মাঠা। কয় টাকা গ্লাস ভাই? 20 টাকা গ্লাস ভাই। 20 টাকা গ্লাস, 20 টাকা গ্লাস। ভালো না লাগলে মাঠা গ্লাস ভেঙে ফেলাই দিবেন, আর ভালো লাগলে আমার টাকা দিয়ে। গাইস, আর সেই মাঠা আসলে প্রায় 5-6 লিটার পানি খেয়ে ফেলেছি আজকের এই ব্লগটি তৈরি করতে। আর এখন মাঠা খাচ্ছি, সেই মাঠার স্বাদটি আপনাদের বলছি। দুধের মাঠা, আর মাঠা খান ভাই, ওই মাঠা খান। আর মাঠা খায় দেখেন, আর দুধের মাঠা, ওই দুধের মাঠা। মাঠা খায় দেখেন, হৃদয়টা ঠান্ডা করেন। আমি হৃদয়টা ঠান্ডা করেন, অস্থির হয়ে পড়ে যাবেন কিন্তু ভাই। গাইস, মানিকগঞ্জ জেলা সদরে অদম্য 71। আর এই 71-এর ওভারব্রিজ পার হয়ে এ পাশে আসার পরপরই আপনারা অটোরিক্সা পেয়ে যাবেন বেতুলিয়া সরাসরি। সেই অটোরিক্সা করে আমরা যাচ্ছি। এখান থেকে জানলাম যে 20 টাকা করে ভাড়া। গাইস, ঢাকা থেকে সেলফি, শোভাযাত্রা, আরও অনেক বাস রয়েছে। আপনার সেই বাস করে আসলে আমি যেখানে থেকে আমি সাটুরে হয়ে আসছি, যেখানে ফ্লাইওভার ওপার নামে দিয়েছিল, ঢাকা থেকে যখন আসবে তখন এই পাশে নামে দেবেন। আর এই পাশে আসলেই আপনাকে ডাকাডাকি করবে অটোরিক্সাগুলো। সরাসরি বেতিলা জমিদার বাড়ির কাছেই নামিয়ে দেবে। ওখান থেকে হেঁটেও যাওয়া যায় এবং অটোরিক্সা করেও যাওয়া যায়। কিভাবে আসলে যাওয়াটা, এটাই মূল বিষয়। কিভাবে যাচ্ছি ফলো করবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন। গাইস, গরম এত পড়েছে, আসলে টিকে থাকাটাই অনেকটাই কষ্টকর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাবগুলো বিক্রি হচ্ছে গরমের আসলে পথ্য। ডাবের দাম কীরকম আপনার বিক্রি করতেছেন? 100 টাকা, 120 টাকা, 80 টাকা। 80 টাকা করে না?
গাইস এত তাপমাত্রা আসলে কয়েক লিটার পানি খেয়ে ফেলেছে। এত রোদ এত তাপ আসলে মানুষ অনেকটাই হাই হুতাশ করছে। এই বৃষ্টির না আসলে আর এই গরমের ভাব কাটবে না। স্বাধীনতা ভবন, মানিকগঞ্জ সদর। গাইস আমি ভেঙে ভেঙে যাচ্ছি, কারণ মানিকগঞ্জ সদর থেকে আপনার সরাসরি সিএনজি অটো রিক্সা করে আসতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ভাড়া পড়বে বেশি। বেতিলা বাস স্ট্যান্ড একটু সামনেই, তার আগেই নেমে পড়লাম। বেতিলা বাস স্ট্যান্ডের একটু আগেই নামলাম, কারণ যাওয়ার পথে বেতিলা গ্রামের অপরূপ ভিউগুলো দেখব। সবুজে ঘেরা ছিমছাম গ্রামের, বেতিলা গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি সেই পুরনো ঐতিহ্যবাহী বেতিলা জমিদার বাড়ির দিকে। আসলে যতই পথ গুনছি আর ততই ধৈর্য কুলাচ্ছে না যে কখন আমরা সেই ঐতিহাসিক জমিদার বাড়ি প্রবেশ করব এবং আপনাদের দেখাবো এবং জানাবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। গাইস এই এলাকারই অটোরিক্সা ভাই যে আমাকে নিয়ে যাচ্ছে, তো এখানে কিরকম লোকটোক আসে? আপনি ভালোই আছে। ভালো আসে না? এখানে কি সিনেমা নাটকের শুটিং হয়? গাইস যাওয়ার পথটি দেখতেই পাচ্ছেন যে কতটা মনোমুগ্ধকর বেতিলা এই গ্রাম। কিন্তু ভাঙে গেছে তো এটাও পুরনো আগের জমিদার ছিল, জমিদার বাড়ি ছিল এটা না? গাইস রাস্তায় চোখে পড়লো সেই স্থাপনা। আসলে মানিকগঞ্জ জেলা সত্যিকার অর্থে ছবির মতো সুন্দর আমার দৃষ্টিতে। আপনারা কি সেটাই ভাবছেন? এই ভিডিওতে আপনারা অপরূপ দৃশ্য যে যাচ্ছি সেই দৃশ্যটা দেখেই বুঝতে পারছেন যে মানিকগঞ্জ জেলাটি কতটা সুন্দর। আর এই রাস্তা ধরে রাস্তাটি অনেকটাই ভাঙা। অটোরিক্সার যন্ত্রণাতেই বুঝতে পারছেন যে রাস্তাটি কতটা ভাঙা, ইটের সোলিং করা। গাইস স্মৃতি বিজারিত বেতিলা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি। আর এই স্মৃতি বিজারিত বেতিলা জমিদার বাড়ি। আজও এই বাড়িটি অনেকটাই মানিকগঞ্জের খুবই জনপ্রিয়। জ্ঞানকুটির বেতিলা। আমরা প্রবেশ করেছি বেতিলা জমিদার বাড়ির ভিতরে। ভবনগুলো দেখতে পারছি জৌলস এখন সেরকম না থাকলেও এর সৌন্দর্য এখনো জলজল করছে। গাইস যার জন্য এত ভূমিকা, সেই বেতিলা জমিদার বাড়ি লোকমুখে জমিদার বাড়ি হিসেবে প্রচলিত হলেও এটি আদতে সত্যবাবুর বসত বাড়ি। সে সময়ে অজপাড়াগাঁয়ে এই বিশাল দালান কোঠা শান শৌকত স্থানীয়দের কাছে জমিদারি হিসেবে পরিচিত হবে, এটাই স্বাভাবিক। এমনকি বর্তমানে সরকারি আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার হচ্ছে এই বাড়ি। সেখানের সাইনবোর্ডও বেতিলা জমিদার বাড়ি হিসেবে পরিচিত এই বাড়ি। এখানে বিল্ডিং দুটো পাশাপাশি। এর বাড়ির ইতিহাস খুব একটা পরিচিত নয়, তথ্যগত অভাব তাই প্রকট। নোট বা বইপত্র
ঘেটে বিশেষ কোনো কিছু পাওয়া যায় না, সামান্য কিছু। আর এখানকার বসবাসরত বাসিন্দার কাছ থেকে শোনা গল্প ভরসা। আগেই বলেছি, জ্যোতিবাবু নামের কলকাতার বণিক এই জমিদার বাড়ির পূর্বপুরুষ। তিনি ছিলেন মূলত পাটের বণিক। ধারণা করা হয় এই এলাকায় পাটের ব্যবসার সুবিধার কারণে এই অঞ্চলে তার আগমন। আর পাটের বণিক জ্যোতিবাবু কলকাতায় ব্যবসা, আর বাড়ির এক্সটেনশন হচ্ছে এই বেতিলা জমিদার বাড়ি। গাইস, আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো মন্দিরটি, বেতিলা জমিদার বাড়ির যে মন্দির, রাজা ছিল হিন্দু। সেই মন্দিরটি এখন অনেকটাই এর জৌলুস নেই বললেই চলে। আর এখানে এই মন্দিরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় যে কুকুরগুলো, সেই কুকুরগুলো শুয়ে রয়েছে। আর মন্দিরের উপরে যে পার্টিশনগুলো, পিলারগুলো, সেগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে। গাইস, আর মন্দিরের পাশ থেকে এখন চেষ্টা করব একটু ভিতরে যাওয়ার জন্য। ভিতর থেকে আপনাদের এই বেতিলা জমিদার বাড়ির ভিউ দেখানোর চেষ্টা করব। আসলে পারবো কি না, কারণ এখানে বসবাস করে। আর ঢোকা কার কাছ থেকে অনুমতি নিব সেই লোকও দেখতে পাচ্ছি না। গাইস, তখনকার সময়ে জমিদার বাড়িগুলোতে আমরা কূপ দেখতে পারি। বিশুদ্ধ জল খাওয়ার যে মাধ্যম ছিল, টিউবওয়েল ছিল না, ঠিক সেই দৃষ্টিনন্দন একটি কূপের যে বাউন্ডারি করা, সেটা আমরা দেখতে পাচ্ছি বাড়ির ভিতরে। গাইস, মন্দিরের পাশে যে ভবন, সেখানে ঢুকে আপনাদের সেখানকার ভিউ দেখালাম। একটু সামনেও ঢোকা যায় কিনা আপনাদের দেখানোর জন্য এই পাশেও ভিতরে ঢুকবো। আসলে পুরনো ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলো বর্তমানে দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়। এই বাড়িগুলো দেখতে দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আপু কই থেকে আসছেন? ঢাকার থেকে আসছেন না? গাইস, প্রতিদিন এই জমিদার বাড়িটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে
দর্শনার্থীদের ছুটে আসে। কারণ বর্তমানে পার্ক, বিনোদন কেন্দ্রগুলো উঠছে, এই জমিদার বাড়িগুলো দেখার আগ্রহ হয় বেশি। তখনকার সময়ের জানালাগুলো আমরা দেখতে পাচ্ছি। আর পিলারগুলো দেখুন, পিলারের যে অঙ্কনগুলো, লতাপাতা বিস্তৃত ডিজাইনগুলো আজও মুগ্ধ করে। যে পাশ দিয়ে ঢুকেছিলাম সেই পাশে আবার চলে আসলাম। এখানে আসার পর আমরা আরেকটি জমিদার বাড়ির কূপ দেখতে পাচ্ছি। এটা অনেক গভীর গাইস, আমার কথাই বুঝতে পারতেছেন যে কথার শব্দ ফিরে আসছে। অনেক গভীর আমরা সেই কূপটি দেখতে পাচ্ছি। আর এখানে নামার যে এগুলো লোহার আংটাগুলো সেভাবে দিয়ে রেখেছে। গাইস, পেয়ে গেলাম দাদাকে। সাক্ষাৎকার কিছু লাগবে। দাদা জমিদার বংশধর, আসলে তাকে পেয়ে দাদা ক্যামেরায় কথা বলতে চাচ্ছে না। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ক্যামেরা লাগবে না, এমনি জিজ্ঞাসা করেন আপনি। ক্যামেরা অনেক দিয়েছি। দাদা, এই জমিদার বাড়িটির এক অংশ বিক্রি হয়ে গেছে, শুটিং টুটিং হয় না? ওই পাশে শুটিং হয় না? এখন এখানেই রয়ে গেছেন না? তো এখন তো সেই জমিদারি শান শৌকত নেই, তবু এখন যে শুনশান এখানে পড়ে রয়েছে, ভবনগুলো পড়ে রয়েছে, এখানে বসবাস করতে কেমন লাগে দাদা? ভালো লাগে না? ভালো তো অবশ্যই লাগবে। নিজের বাড়ি এর চেয়ে কোনো কিছু আছে, এই যে একটা আছে না, জননী জন্মভূমি ইয়ের চেয়ে স্বর্গের চেয়ে গড়িয়ে এসেছে, জি জি কথা আছে, ভালো অবশ্যই লাগবে। তো আপনাদের অধিকাংশ যে যারা আত্মীয় স্বজন আছে তারা ভারতে চলে গেছে না? ভারতে চলে গিয়েছে। তারা তো আসলে তো গেছে 47-এ দেশ ভাগ হয়েছে। দেশ ভাগের কিছু গেছে 64-এ গেছে, কিছু গেছে জমিদারি যখন গেল 54-এ তখন চলে গেল, 71-এ কিছু চলে গেল, এইভাবে পাট করে চলে গিয়েছে। ও, আপনার পিসি মশাই ছিল? আমার জেঠামশাই ছিল না? উনি কি মারা গেছে? তো ওনার ছেলেটির নাম ছিল জ্ঞানেন্দ্র কুমার চৌধুরী। ও, এই জমিদার বাড়ি আসলে অনেক ইতিহাস, মানে আমরা গুগলেও সার্চ দিয়েছি, সেরকম ইতিহাস আমরা খুঁজে খুব একটা পাচ্ছি না, যে কারণে আপনার একটু সহযোগিতা আপনি অনেক। আসলে জমিদারি যে স্টেটগুলো এইগুলা ছিল, বালিয়াটি যে জমিদার, এদের এই স্টেটগুলা ছিল, তারাই এইগুলা করতো। আর এখানে যারা আছে এদের মূলত জমিদার, এদের ছিল বণিক ছিল, ব্যবসায়িক ছিল না? ব্যবসায়ী বণিক ছিল এরা। কিন্তু আসলে যে আমাদের যে যে স্টেটগুলো এগুলো করতো বেশিরভাগগুলো বালিয়াটি, এরা শাসন করতো এইসব এলাকা শাসন করতো না? এরা করতো। আর এরা ছিল বণিক, ব্যবসা বাণিজ্য করতো। আপনাদের যে একটা খাল আছে, আপনার ওই খাল দিয়ে আপনার তখন ভারতের বিভিন্ন মালামালগুলো এখানে পাটের ব্যবসা বেশি। পাটের ব্যবসা, এদেরও পাটের ব্যবসা। আমাদের এই এলাকায় যারা এসে প্রায় পাটের ব্যবসা ছিল, এদের পাটের ব্যবসায়ী ছিল বাইরা, যেটা নাকি তৎকালীন সময় যেটার নাম ছিল অল্টনগঞ্জ বাইরা। সেসব তো বন্দর টন্দর এখন নদী গর্ভে বিলীন হয়ে গেছে, এখন ওসব কোনো কিছু নেই। কিন্তু তখন ছিল বাইরা, ছিল এদের বড় বড় গোডাউন ছিল, ওইখান থেকে তাদের ব্যবসা। যাওয়ার আগে আপনার আমার আসার আগে বেতিলা যে খালটা দেখলাম, সেই খাল তো আগে এই যে এই খালটাই বেতিলা খাল না? এইটাই বেতিলা খাল। এইটা একদম সেই কালীগঙ্গা থেকে আসছে, কালীগঙ্গা থেকে এসে একদম এইটা সেই আবার যায় পড়েছে, ওটা কি নদী, ধলেশ্বরী হয়ে মানে বেরিয়ে গেছে। এটাতে আবার সেই ঢাকা যাওয়া কিন্তু আগে খুবই মানে খরচ ছিল, খুব খরচ হয়ে এখন বিলীন হয়ে গেছে, আপনার নদী হয়ে গেছে, এখন সবকিছু বিলীন হয়ে গেছে, এখন তার বলা যাবে না। ও তো যে আসলে ওনার নামটা একটু বলবেন, আপনার যে নামটা কার? ওই যে আপনার যে মানে জমিদারি যার নাম এখন মানে আমরা শুনি, ওনার নামটা জানি কি ছিল আপনার?
জমিদারের যে ওই যে পাশে ছিল সত্যেন্দ্র কুমার চৌধুরী। ও উনি মানে আপনার বালিয়াটির সাথে একটা ছিল আপনার মূল জমিদারি যে ছিল সব বালিয়াটি থেকে হয়তো তাদের নাম জানা নেই, বালিয়াটি তাদের নাম জানা নাই, কিন্তু আমিও সেই ইতিহাস শুনি আর কি, আমাদের যারা বয়স তাদের কাছে আমি শুনেছি। ও আপনাদের যে বংশধর তাদের কাছে শুনেছি যে এই স্টেটটা বালিয়াটি ছিল, এর মধ্যে তো বালিয়াটি 10 আনা 6 আনা ছিল, বালিয়াটি যারা তারা 10 আনা পেত, 6 আনা আবার অন্যজনে এইখানকার একজনে সেই তখন তো ছিল খাজনা নিত, খাজনা আদায় করতো, জমিদারি ছিল খাজনা, যেটা নাকি দেশভাগের পরে যেটা নাকি 54 মানে জমিদারি চলে গেল। তো আপনার সাথে কথা বললাম, আপনার নামটা একটু বলবেন? আমার নাম নিতাই চন্দ্র সাহা। দাদাকে পেয়ে আসলে অনেক তথ্য মোটামুটি ভালোই আমি জানতে পারলাম, এবং যারা এই ভিডিওটি দেখবেন সারা দেশবাসী অবগত। আমরা 71-এর শিকার। এই যে মন্দিরটা ছিল, এই যে এটা 71-এ নিয়ে গিয়েছে। এখানে মন্দির ছিল না? মন্দির ছিল, দুর্গা মন্দির। ক্যামেরাটা ধরুন, দেখান। জি এটা দুর্গা মন্দির ছিল, এটা 71-এ নিয়ে গেছে। এই দেশের লোকজন, আমাদের বাড়িঘর লুটতরাস হয়েছিল, কোনো কিছুই ছিল না, শুধু বিল্ডিং ছিল। এখানে এই মন্দিরে আপনার মূল্যবান অনেক জিনিসপত্র ছিল না? মূল্যবান ছিল না, এখানে টিনের ঘর ছিল, দুর্গাপূজা হতো। সেই ঘর সব নিয়ে গেছে 71 সালে? 71-এ ভেঙে নিয়ে গেছে। আমরা বাড়িতে ছিলাম না, আমাদের বাড়িঘর লুটতরাস হয়ে গেছে, সবকিছু মূল্যবান জিনিসপত্র সবই সব নিয়ে গেছে। আমাদের কোনো কিছুই ছিল না, শুধু বিল্ডিংটাই ছিল। তারপরে আমরা 71-এর পরে তারপরে আস্তে আস্তে আবার সবকিছু। মন্টপ তোলা যায় না, মন্টপের এখনো অনেকে ছবি নিয়ে যায়। তো বলি যে কোনো ডোনার যদি থাকে যে মন্দির তুলে দেওয়ার জন্য, তো আমার কোনো এই নাই, তুলবে। মন্দির, দেবতার মন্দির মসজিদের তো অনেকে ডোনার থাকে, তারা এটা করে দেয়, তাই না? মন্দিরও করে দেয়, মসজিদও করে দেয়। সেইরকম অনেকেই যখন করে দেয়, ব্লকে আসে, বলে আমি দেখেন যে কোনো আপনার ভিডিও দেখে যদি কোনো ডোনার যদি ইন্টারেস্টেড হয় যে এই মন্দিরটা আমি করে দেবে। গাইস, শুনতে পারলেন দাদার কাছ থেকে, এই মন্দির ছিল এক সময় 71-এর সময়। এখনো পূজা দিয়ে যাচ্ছি, এখনো সকাল সন্ধ্যা আমরা পূজা দিয়ে যাচ্ছেন। সকালে ফুল জল দিয়ে পূজা দিই, সন্ধ্যাবেলা সন্ধ্যা দীপ দিই। গাইস, পুণ্যের কাজ করার জন্য কেউ যদি এগিয়ে আসতে চান, এখানে যে মন্দিরটি ছিল, যে সেই মন্দিরটি পুনঃ প্রতিষ্ঠা করতে যদি দাদাকে সহযোগিতা করেন, দাদার নাম্বারটি দাদা বলবে, মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনারা করে দিতে পারেন। দাদা একটু মোবাইল নাম্বারটা 017-111-46409। নিতাই সাহা। এই সিঁড়িটা আমরা দেখতে পাচ্ছি, সিঁড়িটার বয়স কিরকম হবে? বয়স হবে প্রায় 100 বছরের কাছাকাছি। এটা 96 1334 হয়েছে, হয়তো 96। গাইস, দাদা যে ব্রিজ উপরে ওঠার জন্য যে সিঁড়িটি, সেই পুরনো আমলের যে সিঁড়িটি, সেই সিঁড়িটি আপনারা দেখুন। এখনও এর যে ডিজাইন, লোহার ওপর যে ডিজাইনগুলো করেছে, সেই ডিজাইনগুলো দেখে আসলে সত্যি মুগ্ধ হলাম। এই ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কতটা গাইস, সিঁড়িটি দেখতে আসলে আমি সত্যি মুগ্ধ হলাম এই অপরূপ সৌন্দর্য সিঁড়িটি দেখে। সিঁড়িটি দিয়ে ভবনের উপরে ওঠার জন্য ব্যবহার হতো, আর সেই সিঁড়িটি এবং ভবনের যে ছাদগুলো, সেই ছাদগুলো আমরা সুন্দরভাবে এখান থেকে দেখতে পাচ্ছি। কতটা সুন্দর ডিজাইনগুলো ছিল দেখুন। ভবনের প্রাসাদের ভবনের উপরে যে আমরা মূর্তিগুলো, সেই মূর্তিগুলো লোহা দিয়ে তৈরিকৃত, সেই মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। গাইস, যে লোহার সিঁড়ি দিয়ে ভবনের উপরে উঠতো, সেই সিঁড়ি দিয়ে
উপরে উঠে আপনাদের ছাদের ভিউটা দেখালাম, এবং সেই সিঁড়িটি এখনও অক্ষত রয়েছে। আপনাদের ইয়েতে ওদিকেই তো আছে গাইস, কাঁঠাল গাছের বয়স 100 বছর। এটা 100 বছর না? 100 বছর এই কাঁঠাল গাছের বয়স। আর কাঁঠাল গাছের নিচেই আমরা দেখতে পাচ্ছি জমিদার বাড়িতে দিঘি থাকবে না তা তো নয়, থাকতেই হবে। আর সেই দিঘি এখন এখানে জল নেই। গাইস, আর এটাই বেতিলিয়া খাল। বেতিলিয়ার গ্রামের মাছ দিয়ে বয়ে গেছে বেতিলা খাল। এই বেতিলা খালি এক সময় ছিল প্রবল খরস্রোত, নানান বজরা মহাজনী নৌকলিয়া জমিদার বাড়িতে থেকে এখন চলে যাচ্ছে, কিন্তু শরীরে ঘাম ঝরছে, এত ঘাম। আসলে আমরা যারা ট্রাভেল ব্লগ করি তারা কতটা কষ্ট করে ব্লগগুলো তৈরি করি আপনাদের জন্য, কিন্তু আপনারা যদি সাপোর্ট না করেন, সহযোগিতা না করেন, তাহলে কিভাবে উৎসাহিত হব, কিভাবে নতুন নতুন ব্লগ তৈরি করব। আর সেই বেতিলা খালের এখন আর হালকা পানি থাকলেও সেই আগের সেই ভাব আর নেই। তাহলে এখানেই শেষ করছি আজকের বেতিলা জমিদার বাড়ি। ভালো থাকবেন সবাই, নতুন আরেকটি ব্লগ দেখার অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ গাইস। শেষ করেও যে কিছুটা অংশ শেষ করতে পারলাম না। আসলে বেতিলা এই বেতিলা খাল এপাশে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য খুবই ভালো ছিল, যে কারণে এখানে বণিকরা, বড় বড় বণিকরা এখানে বসবাস করত। তার নিদর্শন হিসেবে আমরা পাশেই বেতিলা খালের ওপারে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও পুরনো স্থাপত্য শৈলীগুলো এপাশে রয়েছে। সেই বাড়িঘরগুলো, ভবনগুলো বেতিলা জমিদার বাড়ি, যেটা আসলে জমিদার বাড়ি নয়, এটা বণিকের বাড়ি, কিন্তু বেতিলা জমিদার বাড়ি হিসাবেই সুপরিচিত পেয়েছে। আর সেই উপাশেও আরেকটি বণিকের বাড়ি, সেটা আমরা দেখতে পাচ্ছি। সরকারি আশ্রয়ন কেন্দ্র হিসেবে বর্তমানে এই ভবনগুলো ব্যবহার হচ্ছে। গাইস, আজকের এই বেতিলা জমিদার বাড়ি আমাকে গাইড হিসাবে কাজ করছে এলাকার স্থানীয় ভাই। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01977915153 এই ভাইয়ের নাম্বারটি আপনারা ফোন করে ভাইকে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন বেতিলা জমিদার বাড়ি।